স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা কথা বলবো প্রবীণ সাহানির দেওয়া একটি সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে। ইনি ভারতের একজন পরিচিত সামরিক বিশ্লেষক। সম্প্রতি অপারেশন সিন্দুর নিয়ে তৈরি করা ওনার একটি ভিডিও কিন্তু সরকার ব্লক করে দিয়েছে। আর এই সাক্ষাৎকারে উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। যেমন ধরুন, 4টি ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার যে সম্ভাবনার কথা উনি বলছেন, অপারেশন সিন্দুরের কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন, আর ওনার ভিডিও ব্লক করার পেছনের কারণ নিয়েও কথা বলেছেন। তো আসুন এই সাক্ষাৎকারের মূল দিকগুলো একটু তলিয়ে দেখা যাক। প্রথমেই আসি ভিডিও ব্লকের ঘটনাটায়। শাহিনী যখন খবরটা পেলেন, ওনার প্রতিক্রিয়া ঠিক কী ছিল? দেখুন, ওনার প্রথম প্রতিক্রিয়া ছিল যাকে বলে ঘোর অবিশ্বাস। উনি মনে করছেন ভারত পাকিস্তানের মধ্যে যখন এরকম একটা সংকট চলছে, তখন এই ধরনের আলোচনা বা বিশ্লেষণ বন্ধ করে দেওয়াটা দেশের বিশ্বাসযোগ্যতার জন্য ভালো নয়। আচ্ছা। বিশেষ করে যখন ভারত আন্তর্জাতিক মঞ্চে নিজেদের একটা প্রধান শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে। উনি মনে করেন এই পদক্ষেপটা ভারতের যে গণতন্ত্রের জননী একটা পরিচিতি আছে, তার সঙ্গে ঠিক খাপ খায় না। এটা শুধু তথ্যের আদান প্রদান নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আস্থার প্রশ্নও বটে। ঠিক তাই। বিশেষ করে সংকটের সময় তো বিভিন্ন দৃষ্টিকোণ শোনাটা জরুরি, তাই না? উনি এটাই বলতে চাইছেন। আচ্ছা, এবার আসা যাক ওই 4টে বিমান ভূপাতিত হওয়ার সম্ভাবনার কথায়। এটা নিয়ে তো বেশ বিতর্ক হয়েছে। উনি ঠিক কিসের ভিত্তিতে এই সিদ্ধান্তে এলেন? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। উনি কিন্তু সরাসরি দাবি করেননি যে 4টে বিমান পড়েছেই। ও আচ্ছা। উনি যা বলেছেন তা হল বিভিন্ন সূত্র থেকে পাওয়া কিছু তথ্য বা খবর, সেগুলোকে উনি এক জায়গায় এনে একটা সম্ভাব্য ছবি তৈরি করার চেষ্টা করেছেন। কিরকম সূত্র? যেমন ধরুন, উনি একটা টিভি চ্যানেলের রিপোর্টের কথা বলছেন, যেখানে জম্মু ও কাশ্মীরে 3টে আলাদা ঘটনার কথা বলা হয়েছিল, আর বলা হয়েছিল যে ওই এলাকাগুলো ভারতীয় বায়ুসেনা ঘিরে ফেলেছিল। আবার 3টে আলাদা খবরের কাগজে ভাটিন্ডায় একটা জেট ভেঙে পড়ার খবর বেরিয়েছিল। আচ্ছা। এই সব মিলিয়েই উনি 4টে ঘটনার সম্ভাবনার কথা বলছেন, 3টে কাশ্মীরে আর একটা ভাটিন্ডায়। কাশ্মীরের গুলোর মধ্যে পাম্পোরের ঘটনাটার কথাও কি রিপোর্টে ছিল? হ্যাঁ, একটা সংবাদ সংস্থার রিপোর্টে পাম্পোরের ঘটনার উল্লেখ ছিল বলে উনি জানিয়েছেন। এই সম্ভাব্য 4টে বিমান, এগুলো কোন ধরনের হতে পারে বলে উনি মনে করছেন? কিছু আন্দাজ দিয়েছেন? দেখুন, উনি একটা রাফাল বিমান থাকার সম্ভাবনার কথা কিন্তু বেশ জোর দিয়ে বলেছেন। রাফাল? কিসের ভিত্তিতে? উনি কিছু ফরাসি গোয়েন্দা সূত্রের রিপোর্টের কথা উল্লেখ করেছেন, আর তার সাথে রাফালের নির্মাতা দাসো এভিয়েশন আর পাকিস্তানের জেটেন্সি বিমানের নির্মাতা চেংদুর শেয়ারের দামে কিছু অস্বাভাবিক ওঠানামার কথাও বলেছেন। ইন্টারেস্টিং। আর বাকি 3টে? বাকিগুলো উনি অনুমান করছেন মিরাজ 2000 বা সুখোই 30 MKI অথবা মিগ-21 বাইসন হতে পারে, তবে একদম নির্দিষ্ট করে কিছু বলেননি। আচ্ছা, আর এই বিমানগুলো, বিশেষ করে রাফালটা, যদি সত্যি ভূপাতিত হয়ে থাকে, তার কারণ কি হতে পারে? ওনার ব্যাখ্যাটা কি? শাহনির বিশ্লেষণ বলছে এর পেছনে থাকতে পারে পাকিস্তানের হাতে থাকা চীনের তৈরি জে-10C যুদ্ধবিমান। জে-10C? হ্যাঁ, এবং তাতে লাগানো PL-15 মিসাইল। এই দুটোর কম্বিনেশনটা নাকি খুব মারাত্মক। উনি বলছেন জে-10Cর র্যাডার নাকি অনেক দূর থেকে টার্গেট লক করতে পারে, সম্ভবত মিসাইলের রেঞ্জের থেকেও বেশি দূর থেকে। তার মানে পাইলট বুঝতেই পারেননি? হ্যাঁ, হতে পারে রাফাল পাইলট হয়তো বুঝতেই পারেননি যে তিনি টার্গেট হয়ে গেছেন বা মিসাইল ধেয়ে আসছে। আর PL-15 মিসাইলের এক্সপোর্ট ভার্সনের রেঞ্জ 145 কিমি বলা হলেও এর আসল ভার্সন নাকি 300 কিমি পর্যন্ত যেতে পারে। 300 কিমি? তাহলে তো পরিস্থিতি সত্যিই জটিল। একদম। আর টেলিগ্রাফ বা CNN এর মতো ওয়েস্টার্ন মিডিয়াও কিন্তু এই PL-15 মিসাইলের ক্ষমতা নিয়ে রিপোর্ট করেছে। এটা শুধু শাহনির কথা নয়। এই ঘটনার পরেই কি উনি অপারেশন সিন্দুরের কৌশল নিয়ে প্রশ্ন তুললেন? হ্যাঁ, ঠিক তাই। এই সম্ভাব্য বিমান হারানোর বিষয়টা থেকেই উনি অপারেশনের মূল কৌশল নিয়ে প্রশ্ন তুলছেন। ওনার যুক্তিটা হচ্ছে এই অপারেশনে যেগুলোকে টার্গেট করা হয়েছে, জঙ্গি শিবির বা লঞ্চপ্যাড, এগুলো তো কোনো স্থায়ী মিলিটারি পরিকাঠামো নয়। অস্থায়ী? হ্যাঁ, এগুলো তো সহজেই সরানো যায়, তাই এগুলোকে টার্গেট করাটা ওনার মতে সামরিক শক্তির অপচয়, অর্থহীন। উনি মনে করেন বায়ুসেনার মতো এত মূল্যবান একটা শক্তিকে আসলে স্থায়ী সামরিক লক্ষ্যের বিরুদ্ধেই ব্যবহার করা উচিত। কিন্তু সরকার তো বলেছিল এই অভিযানটা নন এসকেলেটরি, উত্তেজনা বাড়াবে না।
এখানেই সাহানির দ্বিমত। উনি বলছেন সরকার যাই বলুক, বায়ুসেনা ব্যবহার করাটাই আসলে এসকেলেটরি, মানে এটা উত্তেজনা বাড়ানোর মতো একটা পদক্ষেপ। আচ্ছা। আর ওনার মতে এই অপারেশনে বায়ুসেনার শক্তিকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা হয়নি, মানে যাকে বলে সাবঅপটিমাল ইউজ। এর ফলে ভারতীয় বায়ুসেনার কিছু দুর্বলতা, যেমন ধরুন ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইডব্লিউ এর ক্ষেত্রে, সেগুলো আবার সামনে চলে এসেছে। যেমনটা 2019-এর পরেও দেখা গিয়েছিল বলছেন। হ্যাঁ, উনি সেটার কথাই মনে করিয়ে দিচ্ছেন। আর উনি আরও বলছেন যে এর প্রতিক্রিয়ায় পাকিস্তান নাকি চীনের সাহায্যে আরও উন্নত কগনিটিভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি তৈরি করে ফেলেছে। কগনিটিভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেটা কি? মানে এটা শুধু শত্রুর সিস্টেম জ্যাম করাই নয়, বরং তাকে ধোঁকা দেওয়া বা বিভ্রান্ত করার আরও উন্নত প্রযুক্তি। বোঝা গেল। তাহলে শেষ পর্যন্ত এই অপারেশনের ফলাফল কি দাঁড়ালো শাহিনীর মতে? ওনার বিশ্লেষণ যদি দেখি তাহলে এই অপারেশন আসলে পাকিস্তানকে দমাতে পারেনি। পারেনি? না, বরং বায়ুসেনার কিছু সীমাবদ্ধতা প্রকাশ পাওয়ায় পাকিস্তান হয়তো আরও কিছুটা সাহসী হয়ে উঠতে পারে। আর ওনার আশঙ্কা হচ্ছে এর ফলে জম্মু ও কাশ্মীর বা ভারতের অন্য কোথাও মানে সন্ত্রাসবাদী হামলা হয়তো বেড়ে যেতে পারে। সেজন্যই উনি এটাকে কৌশলগত ভুল বা ব্লান্ডার বলছেন। একদম। উনি এটাকে একটা স্ট্র্যাটেজিক ব্লান্ডার হিসাবেই দেখছেন। আরেকটা জিনিস দেখুন, যখন ভারতের বিদেশ সচিবকে ওই 4টি বিমান ভূপাতিত হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, হ্যাঁ। উনি কিন্তু সরাসরি না বলেননি। উনি বলেছিলেন সময় এলে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এটা একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য। সাহনী মনে করেন সরকার হয়তো সঠিক সময়ের অপেক্ষা করছে। যেমনটা 2019-এর ঘটনার পরেও আমরা দেখেছিলাম কিছুটা দেরিতে তথ্য সামনে এসেছিল। তবে উনি জোর দিয়েই বলেছেন ওনার ভিডিও বা এই সাক্ষাৎকার কোনোভাবেই জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর নয়। বরং উনি স্বচ্ছতার কথাই বলছেন। হ্যাঁ, ওনার মতে সংকটময় পরিস্থিতিতে আরও বেশি স্বচ্ছতা আর খোলামেলা আলোচনাই দরকার। আজকের এই আলোচনা থেকে একটা বেশ বড় প্রশ্ন কিন্তু উঠে আসছে। যখন সামরিক সংকট চলে, তখন একদিকে জাতীয় নিরাপত্তার প্রয়োজন আর অন্যদিকে গণতান্ত্রিক স্বচ্ছতা। এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা কতটা জরুরি আর বাস্তবে কতটা কঠিন, এই বিষয়টা নিয়ে কিন্তু ভাবনার অবকাশ রইল।